আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। আজ 12ই রবিউল আউয়াল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ধর্মপ্রাণ মুসলমানগণ নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন স্মরণ করছেন। 23 বছরের নবুয়তের জীবনে বিশ্ববাসীর জন্য যে অনন্য জীবন ব্যবস্থা রেখে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথে চলা তাগিদ এসেছে ধর্মীয় নেতাদের কাছ থেকে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। মানবতা ও বিশ্বশান্তির অগ্রদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন রাজপথ ঢাকা যেন তাঁকে স্মরণের নগরীতে রূপ নেয়। মানবতার মুক্তির মহানায়ক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যেমন ধরণীতে এসেছিলেন, তেমনি এই দিনেই তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান। নবুয়ত পাওয়ার আগেও তিনি ছিলেন আরব সমাজের শুদ্ধ মানুষ। কুরআন নাজিলের মধ্য দিয়ে মানবজাতিকে আলোকবর্তিকা দেখানোর পথ প্রদর্শক হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 23 বছরের কর্মময় জীবন পাথেয় ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। তাই জন্ম মৃত্যুর এই দিনটিকে বিশেষ মর্যাদায় স্মরণ করে মুসলমানগণ। নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, দান খয়রাত, জিকির আসকারের মাধ্যমে আল্লাহর নবীকে স্মরণ করেন তারা। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সাংগঠনিকভাবেও রাজধানীতে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখা যায়। সারা পৃথিবীতে আল্লাহ রসুলের জন্মদিনে সবাই খুশি হয়ে যাক। এমন এক নবী সারা বিশ্বের জন্য বার্তা নিয়েছে এবং ওনার সব কিছু প্রয়োজন এবং সব কিছু দরকার, এবং আমাদের জন্য উনি নিয়ামত এসেছে আজকে। মহামানবের জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা গুরুত্ব দেন অনেকে। সঙ্গে সবার মতের গুরুত্ব দেয়া এবং মতবিরোধ হলে বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে ইসলামের সুমহান বাণী তুলে ধরেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে না আসলে আমরা আসতে পারতাম না, এই কারণে আমরা খুশিতে উদযাপন করছি। সারা পৃথিবীর মুসলমান যেন শান্ত এবং শান্তি পায়, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানের যেন মুক্তির উপায় হয়। আজকের ঈদে মিলাদুন্নবীতে সবাই যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমরা চাই। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছু সৃষ্টি করতেন না। তার উসিলায় সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এই প্রত্যাশা জুলুসে অংশগ্রহণকারীদের। কুল বিফাদিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আমার নিয়ামত পেয়ে আমি রবের উপরে শুকরিয়া এবং খুশি উদযাপন করো। তাই আমরা আজকে এই দিনে দয়াল নবীকে পেয়েছি, এর চেয়ে আর খুশি এবং রহমত নিয়ামত আর কিছু হতে পারে না। 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, তার সে পথ ধরে শান্তি সৌহার্দ্যের এক সমাজ রাষ্ট্র বিনির্মাণের কথা বলেছেন অনেকে। শুধু একটি দিন নয়, সারা বছর বিশ্বনবীর আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল তাদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটি 12ই রবিউল আউয়ালকে এভাবেই উদযাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা। তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে চরিত্র সারা বিশ্বময়, সেটি ছড়িয়ে দিতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানে উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে দেশে বিভিন্ন স্থানে শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এছাড়া দোয়া মোনাজাতেরও আয়োজন করা হয়। এদিকে চট্টগ্রামে শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। সকালে চট্টগ্রামের 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয় জশ্নে জুলুস, অর্থাৎ ধর্মীয় শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন আলহাজ সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নি ট্রাস্ট আয়োজিত 54তম জুলুস ধর্মপ্রাণ মানুষদের নবী প্রেমে আরো বেশি উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। इस दिन वो हस्ती तशरीफ लाई जो कि पूरी इंसानियत के लिए रहमतुल लिल आलमीन बन के तशरीफ लाए, तो आपकी रहमत का, आपकी ছায়া जो है वो पूरी दुनिया पे है। এখানে শান্তি, সমৃদ্ধি, সুখ, যেটা আমার খুদে কাবলার উদ্দেশ্য এবং আমাদেরও সেইটা। শোভাযাত্রা চলাকালে অংশগ্রহণকারীদের মুখে মুখে ছিল হামদোনাত। কালেমা খচিত নানা রঙের পতাকায় বর্ণিল হয়ে ওঠে জনস্রোত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে জশ্নে জুলুসের আয়োজন করা হয়। পরে বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে খুলনা নগরীতে শোভাযাত্রা করেছে সম্মিলিত ওলামা পরিষদ। ময়মনসিংহে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস হয়েছে। শহরতলি, শম্ভুগঞ্জ, লালকুটি, দরবার শরীফ থেকে মিছিলটি পাটবুদাম ব্রিজ, 0 পয়েন্ট, টাউন হল মোড় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালকুটির দরবারে গিয়ে শেষ হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঈদ মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি কোনো পন্থী নয়, বাংলাদেশপন্থী। এখন একটি দল বিএনপিকে ভারতপন্থী হিসেবে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছে। সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলে কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। রিজভী অভিযোগ করেন, নানা ফতুয়া দিয়ে দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। শেখ হাসিনা দেশে ভাবমূর্তি নষ্ট করতে যেমন চক্রান্ত করছিল, আবারও সেই রকম ষড়যন্ত্র হচ্ছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে খুঁজে বের করার আহ্বান জানান রিজভী। 5ই আগস্টের পরে কারা আগ বাড়িয়ে বলে বসলেন আমরা ভারতের সাথে সব সম্পর্ক করে ফেলব। আপনাদের 71 সালে গোটা জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ, তখন আপনারা সেই আগ্রাসী হানাদার বাহিনীকে সমর্থন করলেন। আপনারা এখন বিএনপিকে বলেন আরেক পন্থী। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থী বলার পরও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশপন্থী নয়। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনে প্রার্থীরা। নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন সবাই। ছুটির দিনে আবাসিক হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি গেস্ট রুম, গণরুমের রাজনৈতিক অপসংস্কৃতি পুনরাবৃত্তি না করার ঘোষণা দেন সবাই। তবে আচরণবিধি লঙ্ঘন, সাইবার বুলিং সহ বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ডাকসু নির্বাচনে সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন দেখছেন? প্রার্থীদের প্রচারণার কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। আনুষ্ঠানিক প্রচারণা সেটির আর মাত্র 36 ঘন্টার মতো সময় বাকি আছে। এরই মধ্যে প্রার্থী যারা হয়েছেন বিভিন্ন হলে তারা যাচ্ছেন, শিক্ষার্থীদের সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আজকে ছুটির দিন হওয়ায় ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের যে প্যানেলটি রয়েছে এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য উমামা ফাতেমার নেতৃত্বে যে প্যানেলটি রয়েছে, তারা সবাই আবাসিক যে হলগুলো রয়েছে ছেলেদের, উমামা ফাতেমা মেয়েদের হলগুলোতে, সেই হলগুলোতে যাচ্ছেন এবং হলে গিয়ে তাদের যে প্রচারণা, ভোটের যে ক্যাম্পেইন সেটি করছেন। এই মুহূর্তে আমরা যেটিতে অবস্থান করছি সেটি 71 হলের সামনে। এই হলে কিছুক্ষণ আগেই ক্যাম্পেইন চালিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি আসলে তার কথায় চলে যাব। ডাকসু নির্বাচনটা সঠিক সময়ে এটা আয়োজন করা। একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে। আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস এনশিওর করতে হবে। এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যাদের ভালো রেজাল্ট থাকবে, যাদের একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে নিয়োগ নেওয়া হবে। কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। তো এই নিয়োগের কারণে আমাদের একাডেমিক যে এনভায়রনমেন্ট, সেই একাডেমিক এনভায়রনমেন্ট নষ্ট হয়েছে। এবং একই সাথে আমাদের যে গবেষণায় যে বাজেট, সেই বাজেটের কথা আমরা বারবার বলছি। একটু যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই অবশ্যই আমার গবেষণায় বাজেট বাড়াতে হবে। আমার লাইভ জানছিলাম ডাকসু নির্বাচনে প্রচারণার খবর ব্রিফিং দিচ্ছিলেন নির্বাচন ভিপি প্রার্থী সাদিক কায়েম। এদিকে নির্বাচনে 5 দিন আগে ডাকসুতে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি। ইশতেহারে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষা বান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ,
সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ার কথা বলা হয়েছে। আমরা বিশ্বাস করি এই 8টি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং আমরা আগামী দিনে সামগ্রিকভাবে সবাই মিলে এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ করব ইনশাআল্লাহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। কোনো একটা মহল চায় না দেশে নির্বাচন হোক, এমন অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এজন্য নির্বাচনকে সামনে রেখে নানা জায়গায় হামলা ভাঙচুর করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার পথে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। নুরুল হক নূরের উপর হামলাকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে কার নির্দেশনায় এই হামলা হয়েছে সেই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। এই হামলায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানান মির্জা আব্বাস। অপর এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AJM জাহিদ হাসান জানান, নির্বাচনে বহু আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার তারপর এগুলো সব ভাঙাচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। মব সন্ত্রাস বলে আর কিছুই থাকবে না। সেটির জন্য দরকার আগামী দিনে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ, আর তার জন্যই দরকার 31 দফার বাস্তবায়ন, আর তার নেতৃত্ব দেওয়ার জন্যই প্রস্তুত আমাদের নেতা জনাব তারেক রহমান। লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 5 জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। এতে 5 জন নিহত হয়। নিহতরা হলেন মোর্শেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ, মাজেদ ও রিপন। দুর্ঘটনার 4 ঘণ্টা পর বাসটি খাল থেকে উঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় 1 ঘণ্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিশ্বের 21টি দেশ থেকে রেমিটেন্স আসবে কয়েক সেকেন্ডে। লাগবে না কোনো ট্রান্সফার ফি, বরং রেমিটেন্সের সাথে যোগ হবে বাংলাদেশ সরকারের দেয়া 2.5% বোনাস। আর এটি সম্ভব হবে অ্যাপ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান নালা অ্যাপস ব্যবহারের মাধ্যমে। সকালে রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান নালা বাংলাদেশের সম্প্রসারণ বিভাগের প্রধান মাহমুদুল হাসান। তিনি বলেন, নালা অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা বিকাশ, নগদের পাশাপাশি সরাসরি ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারবেন। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় $27 বিলিয়ন রেমিটেন্স পাঠান। এর মধ্যে উচ্চ ট্রান্সফার ফি, হিডেন চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে প্রায় $1.48 বিলিয়ন অর্থাৎ 16,200 কোটি টাকা ক্ষতি হয়। তাই নালা অ্যাপের মাধ্যমে রেমিটেন্স পাঠালে প্রবাসীরা এ ক্ষতি থেকে সুরক্ষা পাবেন। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। গোপালগঞ্জে সবশেষ 24 ঘণ্টায় নতুন করে 7 জন শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি আছে 18 জন। এর মধ্যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে 1, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3, মুকসুদপুরে 5 ও টুঙ্গিপাড়ায় 4 জন এবং কোটালীপাড়ায় 5 জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরে জেলায় 518 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সবশেষ 24 ঘণ্টায় 4 জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে 500 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে জেলায় এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।